ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং হারুনুর রশিদ। স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। শুরুতে এম সিদ্দিকুর রহমান খান, একটু আপনার কাছে আসতে চাই। আজকের বাছাই করা সংবাদগুলোর মধ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব এখনো পায়নি ঢাকা, প্রত্যর্পণের অনুরোধ, পর্যালোচনার কথা জানালো দিল্লি। মানে এই বিষয়গুলো কি আসলে খুব ফর্মাল? আপনি আসলে কি বলবেন, আসলে আদৌ কি এগুলা কার্যকরী হবে? আপনার একটু মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে হারুন ভাই আছে, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরকেও। আসলে আমাদের গত 17 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন ডিআইজির বিচারের রায় যেটি ঘোষণা করা হয়েছে, এতে দুজনের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দুজনেই এখন ভারতবর্ষে পলাতক হিসাবে আছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা শুনেছি যেদিন বিচারের রায় হলো সেদিন থেকেই যে সরকার ভারতের কাছে এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য পত্র দিবে। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই পত্রটি প্রদান করা হয়েছে। আজকে ভারতের পক্ষ থেকে রণদীপ জয়সওয়াল তিনি কিন্তু প্রতিক্রিয়া ভারতের পক্ষ থেকে দিয়েছেন এবং বলেছেন যে আনুষ্ঠানিকভাবে তারা বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে তাদের পত্রটি সেখানে যেটি প্রেরণ করা হয়েছে সেটি তারা পেয়েছেন। এখন এই পত্রের নানা দিক তারা পর্যালোচনা করছেন, আইনগত দিক সহ অন্যান্য দিকগুলো তারা পর্যালোচনা করছেন এবং পর্যালোচনা শেষে তাদের পক্ষ থেকে হয়তো সরকারের সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন, তিনিও বলেছেন যে তারা এত তাড়াতাড়ি এই চিঠির এখন পর্যন্ত তারা জবাব পাননি এবং তারা এত তাড়াতাড়ি এটার জবাব পাবেন সেটা প্রত্যাশাও করেন না। তার মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়েও সরকারের যে প্রত্যাশা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমরাও মনে করি যে ভারত এখন কি মনে হচ্ছে আর কি, এখন যে আমাদের মনে হচ্ছে সামগ্রিকভাবে যে দেখেন এটার মধ্যে আইনগতভাবে তো এগুলো পর্যালোচনা হবে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে এবং সেই চুক্তিতে একটা জায়গায় বলা হয়েছে যে যদি মনে করা হয় যে এই বন্দিকে সেই দেশে প্রত্যর্পণ করলে তিনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, সেই ক্ষেত্রে ভারত তার কাছে বিনিময় নাও করতে পারেন। তো ইতিমধ্যে শেখ হাসিনার তো বিচারের রায় হয়েছে এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন। শেখ হাসিনা দীর্ঘদিন ভারতের মিত্র এবং তিনি এখন ভারতে আশ্রয় প্রাপ্ত আছেন। সামগ্রিক বিবেচনায় আমরা মনে করছি না যে ভারত সহজেই তাকে প্রত্যাবর্তনের জন্য ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করবে, এবং এটা আমার মনে হয় সরকারও মনে করে না যে করবে। ভারতের পক্ষ থেকে আজকে বলা হচ্ছে যে তারা এগুলো খতিয়ে দেখবেন, কিন্তু বাংলাদেশের সাথে শান্তি সরকারের কিন্তু তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে সেটি করা হয়েছে, কিন্তু এখনই বাংলাদেশ এর পক্ষ থেকে ইতিবাচক কোনো জবাব পাবে বা কার্যকর কোনো উদ্যোগ ভারত থেকে পাবে সেটা না। আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে, এটারও কথাও কিন্তু গণমাধ্যমে এসেছে এবং এটা কেউ কেউ বলছেন। তো সামগ্রিকভাবে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে ভারতের প্রতিক্রিয়া জানানোর জন্য। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি মনে করি না যে ভারত এই মুহূর্তে এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বা রায় কার্যকর করার জন্য সাবেক প্রধানমন্ত্রী এবং তাদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে এই মুহূর্তে পাঠিয়ে দেবেন, এটা আমি ব্যক্তিগতভাবে এখন মনে করছি না। জি, নিশ্চয়ই। হারুনুর রশিদ, আপনারও কি একই মন্তব্য? আপনারও কি মনে হয় যে ভারত এখন এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, কিংবা আসলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের আসলে কখনোই কোনো কিছুতে যায় আসে না, আগ্রহ কাজ করবে না? আপনার কি মনে হয়? আমারও তাই মনে হয়। যেখানে সিদ্দিকুর রহমান স্যার যেখানে শেষ করলেন সেখান থেকে শুরু করতে চাই। আমাদের যে দ্বিপাক্ষিক যে ট্রিটিটার কথা বলা হচ্ছে প্রত্যর্পণ, তো সেটি ধরেন বাধ্য করার কোনো বিষয় নেই। এটা হচ্ছে দুই দেশের সুসম্পর্কের উপর নির্ভর করে, রিলেশনটা কোন জায়গায়। তো সেই জায়গার উপরে নির্ভর করে আপনি সেই প্রত্যর্পণ হবে কিনা। আমাদের কিন্তু আছে 2015 সালে যদি আপনি বলেন যে অনুপ চেটিয়াকে বাংলাদেশের পক্ষ থেকে ফেরত পাঠানো হয়েছে, তার 24 ঘন্টার মধ্যে আমরা নারায়ণগঞ্জের 7 মার্ডারের নূর হোসেনকে ফেরত পেয়েছি, আরো আছে এরকম। কিন্তু সেটি হচ্ছে নির্ভর করে এই যে চুক্তিটি, এই চুক্তিটির
কতটা বাস্তবায়ন হবে, আপনি যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি ধরেন, এটি তো দ্বিপাক্ষিক একটি চুক্তি দুই দেশের, তা নির্ভর করে দুই দেশের সম্পর্কটা কোন জায়গায়। হুম। এখন এটা নিয়ে ধরেন আমাদের চাপ সৃষ্টি করার জন্য তার আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ নেই। আপনি যদি এটাকে অন্যভাবে দেখেন যে ভারত কেন, আমাদের তো ইন্টারপোল রয়েছে, তো এই মামলা চলাকালে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে, আমরা রেড নোটিশের জন্য পাঠিয়েছি, অনেক কথাই তো বলা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে বা ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেছেন। তো সেই রেড নোটিশ তো হয়নি এখনো। তো এখন রায় হয়েছে, এখন এই রায় পাঠালেও যে রেড নোটিশ হবে আমি সেটা মনে করি না। কারণ আপনি যদি ইন্টারপোলের ওই স্পষ্ট ধারাগুলো দেখেন, তারা সাধারণত রাজনৈতিক জাতিগত অনেক বিষয় তাদের মতো করে তারা ব্যাখ্যা করে। আমি একটা উদাহরণ দিই, যে শেখ হাসিনার সময় বহুত কিন্তু চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য, এবং এটা প্রায় বলতো আমরা করাবো, এই করাবো, কিন্তু পেরেছে কিনা, পারা যায়নি। সুতরাং বিষয়টি যত আমরা এখান থেকে সহজ মনে করি, বিষয়টা তত সহজ নেই। এখন আপনি খেয়াল করবেন আওয়ামী লীগের পক্ষ থেকে তারাও কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের তৎপরতা শুরু করেছে। তারা কিন্তু 400 নেতাকর্মী হত্যার অভিযোগ তুলেছে। তারা কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে, জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায়। তো সেটা কিন্তু ভারতের জন্য আবার একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে, যে বিষয়টি দ্বিপাক্ষিক বলবে যে তাদেরও তো একই ধরনের অভিযোগ আছে। জি। অভিযোগ সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার, জি। কিন্তু এটা তাদের জন্য আরেকটি জায়গা তৈরি করবে। আর ভারতের আস্থার তো একটি জায়গা থাকতে হবে। হুম। সেক্ষেত্রে একটু আগেই যেটা সিদ্দিকুর রহমান স্যার বললেন, যে দীর্ঘদিনের মিত্র তো আওয়ামী লীগ, তাদের আওয়ামী লীগ শেখ হাসিনা দীর্ঘদিনের মিত্র। সেই মিত্রদের আশ্রয় দেওয়ার ইতিহাস কিন্তু ভারতের রয়েছে। আপনি দালাই লামাকে দেখেন না, সে কিন্তু চীনকে পাত্তা দিচ্ছে না, খেয়াল করবেন। সেই হুম। জায়গাগুলো ভারতের জায়গা রয়েছে। সুতরাং ভারতের জন্য কিন্তু শেখ হাসিনা একই সঙ্গে একটি ট্রাম্প কার্ড, আমাদের মনে রাখতে হবে। এটি কিন্তু তাদের জন্য একটি বার্গেনিং চিপসও, এটা কিন্তু এত সহজ না আপনি চাইলে এবং দিয়ে দেবে। এখানে কিন্তু পলিটিক্সও রয়েছে। জি। ভারত তার ফেভারেবল পলিটিক্স যদি এখানে না পায়, তাহলে শেখ হাসিনাকে ফেরত দেবে, এটা ভাবার কিন্তু এত সহজ কারণ নেই। আমরা অনেক কথা এখান থেকে বলতে পারি, বলা সম্ভব, কিন্তু আপনি কোথায় গিয়ে তাকে কোন চাপ, কেউ কেউ বলছেন যে ভারতের সাথে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়। তো এটি কোনো বাস্তব ভিত্তিক কথা হয় কিনা আমি ঠিক জানি না। কারণ জি। একটি ইস্যুর ভিত্তিতে আরেকটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন যদি হয়, তাহলে পাকিস্তানের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতোই না। মানে জি। এইটি বোঝার বিষয় আছে। তারপর ভারত একেবারে একদম প্রতিবেশী দেশ বাংলাদেশের। আচ্ছা, না, অন্য আমরা আমি আমি যে কথাটা বলি যে হ্যাঁ, ভারতের সাথে আমাদের মর্যাদাপূর্ণ সম্পর্ক নেই, তারা রাইট, আমাদেরকে রাইট। মর্যাদাপূর্ণ সম্পর্কের জায়গায় রাখতে যায় না, সেই ক্ষোভ সেই প্রতিবাদ তো আমাদের আছেই, সেটা কোনো হুম, 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 ভিন্ন হুম। বিষয়। কিন্তু একটাই সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার যারা পরামর্শ দিচ্ছেন, তারা আসলে কূটনীতি সম্পর্কে কতটা বোঝেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আরেকটি প্রশ্ন, আপনি দালাই লামার কথা যখন বললেনই, মানে কোনো দেশের রাজনৈতিক ব্যক্তিরা যখন অন্য দেশে আশ্রয় নেয়, তখন কি এমন উদাহরণ রয়েছে মানে যে সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে সেই দেশে ফিরিয়ে দেয়া হয়? না, সেটি উদাহরণ হুম। আছে, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না থাকার জি। কথা, কিন্তু এখানে দুইটা জিনিস খেয়াল করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো ব্যক্তির বিচার করে, সে যেখানেই থাকুক না কেন, হুম, হুম। সেখান থেকে নিয়ে আসতে পারে। আপনি কিন্তু এটা বুঝতে হবে আপনার, যে রাইট। যে দেশটা ফিরিয়ে আনতে চায়, যাকে সে শাস্তি দিয়েছে, সেই দেশটার আন্তর্জাতিক শক্তি কতখানি। আপনি তো বললেই হবে না যে আমি আন্তর্জাতিক প্লেয়ার, আমরা আন্তর্জাতিক প্লেয়ার। আন্তর্জাতিক প্লেয়ার মুখে বলা যত সহজ, কাজে করা কত কঠিন। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে অনুপস্থিতিতে কোনো লোকের যদি বিচার হয়, তার অবস্থান যদি বিশ্বের অন্য কোনো দেশে হয়, সে সেখান থেকে পিক করে নিয়ে আসে। আপনি মার্কিন আইনটা কি আপনি খেয়াল করেন, এই আইনটা তো আইন বললেই হয় না, এটা সক্ষমতা লাগে। জি। মার্কিন আইন হচ্ছে মার্কিন স্বার্থ বিঘ্নিত হয়েছে, এটা যদি তারা মনে করে, এটা মার্কিন ল, তারা বিশ্বের যে কোনো জায়গায় ইনভেশন চালিয়ে তাকে নিয়ে আসবে। আমি আমি আপনাকে একটা কথা বলি, আজকে বহুদিন পর সেই কথাটা বলার আমার সময় আসছে। হুম। আমি সেটা বলবো কিনা এখনো ভাবতেছি, তবুও বলি। আপনার মনে থাকে, আপনার বয়স কত আমি জানি না, এক সময় বাংলাদেশে একজন নাগরিককে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তুলে নিয়ে যাওয়া হয়েছিল উইদাউট এনি কনসার্ন অফ দ্য বাংলাদেশ অথরিটি। কারা তুলে নিয়ে গেছিল আমি সেটা বলবো না, আমি সেটা রিপোর্ট করেছিলাম, এই জন্যই বলছি। সেই দেশের বিমানের ছিল, এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল, এবং টু শব্দটি কেউ করতে পারেনি। ওই হুম। দেশের আদালতে তার বিচার হয়েছিল। আরেকটি বিষয় বলি, যে এখানে যে আপনার আমাদের যে ট্রিটি গুলো রয়েছে, সেই ট্রিটি গুলো কিন্তু সব যে একদম আইনগত ভাবে বাধ্যকর করা, এখানে কিন্তু নানা জটিলতা আছে। একটি সিদ্দিকুর রহমান স্যার বললেন। জি। আরেকটি বিষয় আমি বলে রাখি, তারা যদি মনে করে এরা পলিটিক্যাল,
কিন্তু এর ভিতরে আবার ক্লোজ আছে হিনিয়াস ক্রাইম, জি, মার্ডার, অনেক এগুলোকে অনেক সেভাবে সমীকরণ বিবেচনা রয়েছে করতে এই হবে। ব্যাপারগুলোর মধ্যে। অনেক সমীকরণ আছে, জি, একটা সমীকরণটাই বিরতির আসলে সময় আসল হয়েছে কথা। আমাদের। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা আরো কিছু প্রসঙ্গ রয়েছে সেসব বিষয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে তফসিল হলে আইন শৃঙ্খলার উন্নতির আশা হচ্ছে নির্বাচন কমিশনের। এসপিদের দায়িত্ব বন্টন লটারিতে অংশগ্রহণমূলক ভোটের অপেক্ষায় জার্মানি। আমি একটু এই যে দায়িত্ব বন্টন লটারিতে এই বিষয়টিকে কিভাবে দেখছেন একটু সংক্ষেপে যদি দুজনই বলেন, আমরা আরেকটা বিষয় আছে সেই বিষয়ে আলোচনা করতে চাই। মানে এসপিদের দায়িত্ব বন্টন হচ্ছে লটারিতে, এই বিষয়টি আসলে কেমন করে দেখছেন, কেমন মন্তব্য, আপনার মন্তব্য একটু জানতে চাই। আসলে দেখেন, প্রশাসনে একটা রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের তফসিলকে সামনে রেখে, এবং এর মধ্যেই আমরা দেখলাম যে এসপিদের মানে দায়িত্ব বন্টন করা হয়েছে, নতুন দেয়া হয়েছে। এর মধ্যে একটা লটারি হয়েছে। লটারি এটি আমাদের কাছে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যাপারে এই ধরনের লটারির ঘটনা আমি জানি না এর আগে হারুন ভাই বলতে পারবেন আমাদের কখনো হয়েছে কিনা। আমার না কাছে না না, আমার আমার জানা কাছে মতে কখনো হয়। বিষয়টা খুব অদ্ভুতই মনে হয়েছে। মনে হয় যে তারা চাচ্ছেন যে এর মধ্য দিয়ে তারা তাদের স্বচ্ছতাটা নিশ্চিত করতে চাচ্ছেন। কিন্তু স্বচ্ছতা নিশ্চিতকরণের এই প্রক্রিয়াটা যে লটারির মধ্য দিয়ে যদি করতে হয়, তাহলে এটা আমার কাছে খুব বেশি মানে যৌক্তিক বলে মনে হয়নি। কেননা আমরা যারা করবেন, তারা যে কাজটি করবেন সেটার উপর আমরা আস্থা রাখতে চাই, সেই ধরনের দায়িত্বই তারা পালন করবেন এবং সেইভাবেই কাজটি করবেন। লটারির মধ্য দিয়ে যে কাজটি হয়েছে সেটি হয়তো তারা প্রমাণ করতে চেষ্টা করছেন যে এর মধ্যে আমাদের কোনো ধরনের ম্যাল ইন্টেনশন বা ব্যাড ইন্টেনশন আমাদের কোনো কিছু নেই। কিন্তু আমার কাছে প্রক্রিয়াটা খুব স্বাভাবিক মনে হয়নি। একটা প্রশাসনিক নিয়ম শৃঙ্খলার বা নিয়োগের ক্ষেত্রে তো আমাদের প্রশাসনিক আমাদের নিয়ম কানুনের মধ্যে দিয়ে আইনগত কতগুলো দিক আছে, সেইগুলো অনুসরণ করে যদি করা জি, আপনি বলছেন যে প্রশাসনিক যে নিয়ম কানুন আছে সেসব অনুসরণ করে করা গেলে আসলে বিষয়টি ভালো হতো। হারুনুর রশিদ, কারণে সমালোচনা অলরেডি এটাও শুরু হয়েছে। জি জি, আপনার কথা মোটামুটি আমরা বুঝতে পেরেছি এই প্রসঙ্গে। হারুনুর রশিদ, একটু আপনার কাছে আসতে চাই। আপনি আসলে এই প্রসঙ্গে এই লটারি বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? লটারি হচ্ছে গা বাঁচানো একটা পদ্ধতি। পরে বলতে পারবে যে আমরা তো লটারি করে দিয়েছি, আমরা তো কিছু জানি না। কিন্তু যারা এটা করছেন তাদের তো জবাবদিহি করতে হবে। লটারি করে জবাবদিহিতা এড়ানো যাবে না, আমি সেটাই বললাম। আপনি বলবেন যে পরে লটারি করে দিয়েছি, এখন যা হয়েছে তাই। এটা হচ্ছে আসলে, এটাও যারা লটারি করতে চান, এটাও তাদের অদক্ষতা এবং অযোগ্যতার জায়গাকে আপনার এড়িয়ে যাওয়ার জন্যই লটারি করছেন। আমি এটা একদমই পছন্দ করি না। দক্ষ, যোগ্য এবং নিরপেক্ষ লোক খুঁজে বের করে যেখানে যারা পারবে সেখানে তাদেরকে দেন। আপনি কালকে থেকে টকশোতে লটারি করে আপনার গেস্ট ডাকা শুরু করেন, তো হাসির খোরাকে তো আপনি নিজেও পরিণত হবেন। তো সেটি কি সম্ভব? দেশটা কি লটারি দিয়ে চলে? তাহলে আমরা উপদেষ্টাদের লটারি করে নিয়োগ করতাম, প্রধান উপদেষ্টাও লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া যেত। মানে এটি হাস্যকর ছাড়া আর কিছুই না। জি, মানে বুঝতে পারলাম আপনাদের মন্তব্য আসলে শোনার প্রয়োজন ছিল এই ক্ষেত্রে। বাংলাদেশে কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে বাউলদের বিষয়টি। একটু বাউলদের বিষয়টি জানতে চাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে নিন্দাও প্রকাশ করেছেন বিএনপির পক্ষ থেকে। বাউলদের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার বাউলরা। এটা ঠাকুরগাঁওয়ে ঘটেছে আজকে। উগ্র ধর্মান্ধদের কাণ্ড বলে নিন্দা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, বিএনপি মহাসচিবের। হারুনুর রশিদ, আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই। এই যে এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন? এই পাল্টাপাল্টি যে আমি অভিযোগ তো কিংবা বাউলদের উপরে হামলা। আমি আমি তো প্রথমেই নিন্দা জানিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে অভিযোগের জায়গায় অভিযোগ, যে হুম, যে বাউলের বিরুদ্ধে অভিযোগ উঠছে তার অভিযোগটা আইনগতভাবে দেখা যাবে, তাতে আমার কোনো আপত্তি নেই। হুম, কেউ যদি ধর্ম অবমাননা করে থাকেন, তাহলে সেই জায়গায় তো আমাদের আইন আছে, আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেটাকে ইস্যু করে বাউলদের উপরে হামলা হবে আপনার এক জায়গা না একাধিক জায়গায়। এবং হুম, আপনি যদি এর আগের, আপনি ঠাকুরগাঁয়ের আগের ঘটনা যদি দেখেন, মানিকগঞ্জের যে ঘটনা, তো সে তো আপনার মনে হয় যেন মানে এরা যে মানুষ, আমার তাই মনে হয়নি। ইচ্ছে মতো পিটানো। আবার আমি দেখলাম যে পানিতে লাফ দিয়ে তারা পালানোর চেষ্টা করছে, সেখানে আবার ইট পাটকেল ছোড়া হচ্ছে। মানে একটা মব তন্ত্র, মব 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 মানে কি? এটা হচ্ছে একটা মব সন্ত্রাসের মতো ঘটনা। আপনি যে কেউ হুম, অপরাধ করবে তাকে আইনের আওতায় নেবেন, সেটি জাস্টিফাই হলে তাকে শাস্তি দেবেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। কিন্তু হুম, আপনারা একটা মব ক্রিয়েট করে সেখানে যা খুশি তাই করবেন। আর এক্ষেত্রে কিন্তু সরকার খুবই নীরব। আমরা দেখছি মবের ব্যাপারে সরকার পরে বিবৃতি দেয়, এবং এই ঘটনায়ও কোনো অ্যাকশন তারা নিয়েছে এটা আমার চোখে পড়েনি। আবার ঠাকুরগাঁয়ে হচ্ছে, আপনি দেখেন। তো এটা এখানে যে মাঝে মধ্যে এই যে আপনার পুলিশ প্রশাসনের দক্ষতা, সরকারের দক্ষতা, মানে হয় কি, সরকার একটা কৌশল নিয়েছে। প্রেশার রিলিজ তো বোঝেন, হুম, যে হুম, কারোর উপরে কেউ খেপলো, ওরে 4-5টা কিল ঘুষি দিলে ও একটু শান্ত হবে, দেন প্রেশার রিলিজ হয়ে যাবে। এই সরকারের শুরু থেকে এই জিনিসগুলো দেখছি।
এবং এই সরকার যে নির্বাচনে কি করবে আইন শৃঙ্খলা রক্ষায়, সেটা নিয়েও আমি কিন্তু শঙ্কিত। অর্থাৎ এই সরকার হচ্ছে যেদিকে শক্তি দেখে সেদিকে তার পাল উড়িয়ে দেয়। আপনার গণতন্ত্র কি, আপনার ন্যায় বিচার কি, যে একজন ব্যক্তিও যেন আপনার হয়রানির শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়। সংখ্যা গরিষ্ঠের স্বৈরাচার তো চলতে পারে না। আপনার এই যে বাউলদের উপর আক্রমণ হচ্ছে, যদি আমি বলি তৌহিদি জনতা তারা সংখ্যায় বেশি, তারা এই কথা বলছে, এটি সংখ্যাগরিষ্ঠের অন্যায়, সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারী প্রবণতা, সংখ্যাগরিষ্ঠের মত, এটা দমন করা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। যে রাষ্ট্র এই দায়িত্ব নেয় না, যে সরকার এই দায়িত্ব নেয় নাই, সেই সরকার তো গণতান্ত্রিক চেতনাকে আপহোল্ড করতে পারছে না। আমরা একটা বিবৃতিবাদ সরকার বলতে পারি, এর আগেও দেখছি বিবৃতি দেয় এবং লম্বা লম্বা বড় 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 কথা বলে, এবং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, নির্বাচনের আগে আরো ভালো হবে। এটি জ্বলন্ত উদাহরণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি তারা ঘটাতে পারছে না, যা হচ্ছে নরমালি হচ্ছে। জি, তারা যেখানে দেখে একদম মানে মানুষ পিটিয়ে সামগ্রিকভাবে আরাম আপনার পায়, কথা উঠে এসেছে তারা মোটামুটি পুরো তারা বিষয়টি। দেখে যেখানে মানুষ পিটিয়ে আরাম পায় সেখানে পিটাতে দেয়। কি অদ্ভুত একটা প্রশাসন যন্ত্র এখানে। জি, হ্যাঁ, এটি খুবই যৌক্তিক কথা যে দেশে আইন আছে, আইন মোতাবেক কোনো কেউ অপরাধ করে থাকলে তার আইনের আওতায় আনা হবে তাকে। কিন্তু মব ক্রিয়েট করা তো কোনোভাবেই আসলে এটা কাম্য না, যে কারো পক্ষে, মানে কেউ আশা করে না এটি আসলে। এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছেও একই বিষয় জানতে চাই, এই বাউলদের বিষয়টি আসলে আপনি কিভাবে মন্তব্য করবেন? দেখুন, আমি একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ হিসাবে বাংলাদেশে বাউল না, যে কোনো মানুষ যদি অপরাধ করে সেই অপরাধের জন্য রাষ্ট্রের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিচার প্রশাসন আছে। সেখানে সাধারণ মানুষ যিনি সিভিলিয়ান, তার কিন্তু নিজের আইন হাতে নিয়ে কাউকে শাস্তি দেওয়ার, কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কোনো অধিকার নেই, বরং এটি একটা শাস্তিযোগ্য অপরাধ। আপনি বাউল, এটা আমাদের দীর্ঘদিনের একটা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে আছে। এবং আপনি যদি কোনো ব্যক্তির অপরাধের জন্য সামগ্রিকভাবে বাউল কমিউনিটিকে আপনি যদি আবার ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে এই ধরনের মানে মবক্রেসির মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিজে তুলে নেন, তাহলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ হিসাবে সরকারের কাছে আমরা দাবি করব যে এই এনাফ, যেটুকু হয়েছে তো হয়েছে, এবং এই কাজ যারা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। এবং কেউ যদি, যে কোনো, সে বাউলি হোক, সাধারণ মানুষই হোক, তৌহিদি জনতার নামেই হোক, কেউ যদি আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে যদি মানে রাষ্ট্রে একটা অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করতে চায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে যদি এইভাবে চলতে থাকে, তাহলে এই ধরনের মানুষকে নিয়ন্ত্রণ করা, দেশের স্থিতিশীলতা বজায় রাখা, এটা খুবই কঠিন একটা কাজ হয়ে যাবে। নির্বাচনেও কি প্রভাব পড়তে পারে, মানে এই ধরনের যদি মব কালচার চলে আর কি? এই মব কালচারের মধ্য দিয়ে নির্বাচনকে ব্যাহত করার, বাধাগ্রস্ত করার এক ধরনের অপচেষ্টাও এখানে কিন্তু থাকতে পারে। রাজনৈতিক কৌশল হিসাবেও এটাকে কেউ ব্যবহার করতে, অপকৌশল হিসাবে ব্যবহার করতে পারেন। ফলে এই নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং বলতে চাচ্ছেন যে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ দৃষ্টান্তমূলক নির্বাচন আপনারা করবেন, সেইটার জন্য আমাদের এই ধরনের নির্বাচন সংশ্লিষ্ট নয় কিন্তু আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত যদি কোনো ঘটনা হয়ে থাকে, সেইখানেও কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এটা সরকারের দায়িত্ব। এবং আমি মনে করি যে বাউল বা অন্যান্যদের বিরুদ্ধে যে ধরনের মানে মবক্রেসি চলছে, সেই সেই ব্যাপারে সরকারকে যত্নবান হইতে হবে। এবং আইন কেউ যেন নিজের হাতে তুলে না নিয়ে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেই ব্যাপারেও কিন্তু সরকারকে সচেতন এবং শক্ত অবস্থান নিতে হবে। শক্ত শুধু অবস্থান শুধু নিতে হবে। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং হারুনুর রশিদ, আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।